আপাত দৃষ্টিতে আপনাদের চোখে মনে পড়ছে বা মনে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটা বোধহয় বিরোধ দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা, বিরোধ দূরত্ব তৈরি হয়েছে, একেবারে হয়নি সেটা বলবো না। নিশ্চয়ই তিক্ত কথা আপোষের মাধ্যমে বললেও, একে অন্যের প্রতি রাজনৈতিক মাঠে বললেও সেই তিক্ততার একটা রেশ থেকে যায়। ওই যে সবসময় আমি আপনাদেরকে বলি না, একটা উদাহরণ দিই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম গেলে দুপুরের ভাত খেতেন সাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর বাসায়। আর ফকা চৌধুরীর বাসায় ভাত খেতে খেতে ফকা চৌধুরী বলতেন যে আজকে তোর এই গেলাল দিঘির মাঠে কতক্ষণ গালিগালাজ করবো। কিন্তু ফাইনালি ফকা চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল এবং যেমন তিনি মৃত্যুবরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। সুতরাং রাজনীতিতে মাপ বলতে কিছু নাই। রাজনীতিবিদদের মধ্যে একে অন্যকে ক্ষমতার প্রয়োজনে ক্ষমা বলতে কিছু নাই। শেখ হাসিনাও তাই করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে। আমরা বলেছি, আমি যতবার আমার জীবনে সালাউদ্দিন কাদের চৌধুরী ইন্টারভিউ নিতে গিয়েছি এবং তার সঙ্গে যত আলাপচারিতা হয়েছে, ভদ্রলোক এমনই ছিলেন যে তার সাথে কথা বললেই তো অনেক কিছু জানতে ইচ্ছা করে, কারণ এত কিছু চারদিকে তার সম্পর্কে প্রচারণা, শেখ পরিবারের সাথে কোনো বিয়ের সম্পর্ক, এরকম বিষয়টি অনেক কিছুর ফাঁকে এই কথাটাও হতো। তিনি আমাকে বেশ একাধিকবারই বলেছেন যে তার এটা কখনোই মনে হয় না যে শেখ হাসিনা তাকে জেলে নেবেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে জেলে নিয়েছে এবং ফাঁসির আদেশ কার্যকর করেছে। ওই যে বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতিতে যখন যারা থাকে তাদের মধ্যে ধরেই নিলাম জুলাই খুব নৈকট্য জামাত শিবিরের সাথে এনসিপির নেতাদের, খুবই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং দুই পাওয়ার একসাথে হয়ে তারা শেখ হাসিনাকে বিদায় করেছে। কিন্তু এখন দূরত্বের জায়গাটা থাকতে পারে, তবে আগেই বলে নেই যে এটা এখনো শেষ সমাধান না, পুলিশ স্টপ না। এটার ভেতরে অনেক খেলা আছে, নিশ্চিতভাবে অনেক খেলা আছে। এবং আমি বলছি তো, মাহফুজ আলম যিনি এখন তথ্য উপদেষ্টা, তিনি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম সত্যিকার মাস্টার মাইন্ড এবং অনেক আগে থেকেই এই প্লেব্যাকে আছেন কিনা এটা অনেকের মুখে আলোচনা আছে। তো উনি শেষ পর্যন্ত জামাতে ইসলামের সঙ্গে বিরোধিতা বা তীব্র বিরোধিতায় যাবেন। যেমন দেখবেন জামাত কিন্তু এখনো চুপচাপ আছে, জামাত কিন্তু কোনো রিয়াকশন দিচ্ছে না। তারপরেও পত্রপত্রিকায় যে খবর, জুলাই অভ্যুত্থানের শরিকদের মধ্যে অস্থিরতা, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে এনসিপির ডাকে সাড়া দেয়নি বিএনপি, ৭১-এর যুদ্ধাপরাধের ক্ষমা চাওয়ার আহ্বান উপদেষ্টা মাহফুজের মন্তব্য ভালোভাবে নিচ্ছে না জামাত। তারপর আসিফ মাহমুদ সজীব ভাইয়া পোস্ট দিয়েছেন, আরো এনসিপি বেশ কিছু নেতা আমি দেখলাম খুব কড়া বক্তৃতা দিচ্ছেন। এগুলা আমার মনে হচ্ছে যে এখন রাজনীতির মাঠ যে যার মতন দখলে রাখার জন্য। আরেকটা বিষয়, বিএনপিকে চাপে রাখা। এখন তারা এটা বুঝতে পারছেন যে যারা এখন রাজনীতির মাঠে সক্রিয় আছেন তারা খুব ভালো বুঝতে পারছেন যে বিএনপি এমন একটা দল, যদি এখন যে নির্বাচন দেন, এখন নির্বাচন দিলেও বিএনপি যদি ব্যবধান হয় সেটা হচ্ছে মানে ৮-১০ না, এটা ২-১০ ব্যবধান হবে। বিএনপি ১০ যদি পায় তার কাছাকাছিটা ২ পাবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। কিন্তু বিভিন্ন কৌশলে বিএনপি চাপে রাখা। ধরেন বিএনপি যদি একটা ডেমনস্ট্রেশন করে, বড় ধরনের একটা ডেমনস্ট্রেশন করে, ঢাকায় একটা মহাসমাবেশ ডাক দেয়, বিএনপির যে পরিমাণ মানুষের সমাগম এখন হবে তুলনামূলক অনুকূল পরিবেশে, সেইটা মানে ঢাকার শহরে ওইরকম জায়গা পাওয়া মুশকিল হবে। এখন সেই তুলনায় আপনি যদি বলেন অন্যরা, জামাতে ইসলামী আছে, এনসিপি তো বাদই, এনসিপির কথা বাদ, এর বাইরে আপনি আর গোনায় ধরা যায় আর কোন দলবেন। আমি তো এখনো মনে করি যে গোনায় ধরার মতো দল থাকলে জাতীয় পার্টি থাকতে পারে, ভাড়া করা লোক না আনলে। তো এইসব যখন ডেমনস্ট্রেশনে বিএনপি এত দূর আগায়, আবার মাঠের পলিটিক্সে কর্মী সমর্থক এইসবের দিক থেকে, তখন বিএনপিকে মাথায় রেখে রাজনীতির মাঠ গরম রেখে আগামী কিছুদিন টেনে নিয়ে নিজেদেরকে অন্তত কোনো একটা অবস্থায় যাওয়া যায় কিনা, এইগুলা এই যে বিরোধের কথা বলছে, বিরোধের আড়ালে বিবেচ্য কিছু কিনা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।